হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসছে আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা নিত্য নতুন ভিডিও দেখার জন্য, উপহার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখবেন, সবসময় যেন চোখে চোখে রাখবেন। আর আপনাদের কারো যদি মন মতো কোনো গল্প থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন মতো দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। তো আমার লাইফে কি হইল এটা আপনাদের মাঝে বলতে আসলাম। আসলে আমি কি করলাম আর কি হইল, বাস্তব কথা বলতে কি, আমরা দুই ভাই বোন আর আমার বাবা মা, আমরা চারজন, মানে ফ্যামিলির সদস্য চারজন। দেখা যায় আমার বাবার তেমন কিছু নাই, আবার তেমন কিছু ধরতে গেলে আছে। আছে বলতে কি, মিডিয়ামভাবে আমরা চলাফেরা করতে পারি, খাওয়া দাওয়া সংসারটা সামলায় নিতে পারে আমার বাবা আর কি। তো আমার বাইরে ছোট, আমি বড়। তো আমি লেখাপড়া করি কলেজে। তো দেখা যায় আমার বাসার থেকে কলেজে যাইতে গাড়ি ভাড়া 10 টাকা নেয়। 10 টাকা গাড়ি ভাড়া লাগে। এখন 10 টাকা প্রতিদিন যদি আমি 10 টাকা করে খরচ করি দৈনিক, তাহলে বুঝেন আমার বাবার কতগুলা টাকা যাইতেছে। তা আমি হিসাব করছি কি, এই 10 টাকা রাস্তাটা যদি আমি হেঁটে যাই, ওই 10 টাকা জমায় জমায় আমি যদি আমার খাতা কলমের টাকাগুলো যদি আমি করতে পারি, তাহলে কোনো সময় আমার বাবার কাছে যদি কাজ কাম না থাকে, টাকা পয়সা না থাকে, সে টাকা দিয়ে আমি খাতা কলম কিনে নিতে পারবো। এই চিন্তা ভাবনা করে প্রতিদিন ঠিকই আমার বাবার কাছ থেকে আমি 10 টাকা করে নিই গাড়ি ভাড়ার জন্য। যাওয়া আসা 20 টাকা গাড়ি ভাড়া, প্রতিদিন 20 টাকা করে নিই। দেখা যায় 20 টাকা করে নিয়ে জমায় 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 রাখি। একটা ব্যাংক কিনে নিছি প্লাস্টিকের, ওই ব্যাংকের ভিতরে আমি জমায় জমায় রাখি। পরে আবার যখন প্রয়োজন হয় তখন আবার এই যে কাটার সিফটি কিন দিয়ে এরকম করে ফুটা করে করে টাকা বের করি। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যখন ইমার্জেন্সি দরকার হয় বের করে নিই। তো এরকম করে জমাইতে জমাইতে দেখা যায় যে কোনো সময় খাতা কলম থাকে না, তখন বাইক করে কিনি। আবার দেখা যায় আমার প্রয়োজনের ক্ষেত্রে যদি কোনো একটা জিনিসের দরকার হয়, কম টাকা যদি লাগে, কম টাকাতে যদি হয়, তাহলে ওইখান থেকে বের করে কিনি। আর বেশি টাকার মামলা হলে তো তাহলে মাকে বলি, আব্বাকে বলি। তো এরকম করে লেখাপড়াটা যাই হোক কোনোভাবে চালাইতাছি। এদিকে এক জায়গায় প্রাইভেটে পড়ি, এক জায়গায় কোচিংয়ে পড়ি। দেখা যায় এগুলারও তো বিল দিতে হয়, বেতন দিতে হয়, আবার গাইড মাইড কেনা লাগে, কত কিছু করা লাগে। লেখাপড়া করতে তো জানেনি, লেখাপড়া করতে গেলে দেখা যায় প্রায় অনেক টাকায় খরচ হয়ে যায়। তো আমার বাবা আমাদের সংসারটা সুন্দর মতো চালাচ্ছে, আমার লেখাপড়াটাও সুন্দর মতো চালাচ্ছে। আর আমার ছোট ভাইটাও, ওকে ব্রাকে দিছে, ব্রাকে পড়ে। তো যাই হোক, আল্লাহ রহমতে আমরা ফ্যামিলির সদস্য চারজনে মোটামুটি অনেক ইনশাল্লাহ ভালো আছি। তো আমাদের ভিতরে মানে আমাদের চারজনের ভিতরে অনেক আমরা ফ্রি, আমরা বাবা মার সঙ্গে অনেক ফ্রি। দেখা যায় আমার ভাইয়ের সঙ্গেও আমি অনেক ফ্রি, মানে ফ্রি মাইন্ডে আমরা কথাবার্তাই আর কি, ঠাট্টা ফাজলামি করা যা করার করি। কিন্তু একটা কথা কি জানেন, এই যে যখন আমি কলেজে যাওয়া আসা করি, আমি একটা সুন্দর, তাতে একটা বাপের এক বেটি, মনে করেন যখন কলেজে যাই, মনে করেন আমার হালকা পাতলা একটু স্বাস্থ্য আছে, সুন্দর, আবার ফর্সা দবদবা, যদি হালকা চুলগুলা ঘন কালো, লম্বা লম্বা চুল। দেখা যায় যখন আমি একটু হালকা পাতলা চুলগুলা যে ফিতা কইরা দুই সাইডে দুইটা বেনি করি, যখন স্কুল ব্যাগটা ঘাড়ে নেই, স্কুল ড্রেস পরে, তখন আসলে বিশ্বাস করবেন কিনা, নায়িকা পরিমণি, অপু বিশ্বাস, বুবলি যা আছে, অগো কোনো বেলি নাই আমার কাছে যে আমাকে এত পরিমাণ সুন্দর তখন লাগে। তো যখন কলেজে যাওয়া আসা করি, এরকম করে দেখা যায় অনেকজনে অফার করে, অনেকজনে মানে আমার সাথে রিলেশন করতে চায়, অনেকজনে আমাকে পছন্দ করে। কিন্তু আমার কথা, আমার চিন্তা ভাবনা, আমার কল্পনা, আমি কখনো প্রেম ভালোবাসাতে জড়াবো না। এরকম করে বাবা মার মান সম্মান নষ্ট করব না। কেননা আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করতেছে, আমি যদি তাদের মান সম্মানটা নষ্ট করি, তাহলে আমার বাবা মার কষ্টগুলো বৃথা যাবে। যে ভাবা সেই কাজ। আমি অনেকজনেই আমার প্রপোজ করে, আমি কারো মানে কথায় আমি রাজি না। হ্যাঁ, আমার মতো ও এখান দিয়ে বইতেছে, এখান দিয়ে শুনে এখান দিয়ে বের করে দিতেছি,
কারো কথায় আমি মাথা মাথা নত করি না। পরে হঠাৎ করে একদিন একটা ছেলে আমারে নাম জিজ্ঞাসা করতেছে, ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে, আমরা ফ্যামিলির সদস্য কয়জন আছি, এমক সমক অনেক কিছুই বলতেছে অনেক কিছুই, কিন্তু আমি একটা কথাও বলতেছি না। সে আমাকে বলতেই আছে, আমি কোনো উত্তর দিই না। লাস্টে হ্যাঁ আমার কইতাছে, আচ্ছা আপনি তুমি কথা বলো না কেন, তুমি কি বোবা নাকি? তখন আমি বলছি যে ভাইয়া আপনার ভালো লাগতেছে, আপনি বলতেছেন, আমার ভালো লাগতেছে না, তাই আমি উত্তর দিচ্ছি না। কেন আপনি বলতে যে কয়টা কথা বলবেন প্রতিটা কথার উত্তর দিতে হবে, আর কোনো মানে আছে? আমি কি আপনি খাই না পিন্দি না পড়ি, কোনটা? কোনোটাই না। তাহলে আপনার প্রতিটা কথার অ্যান্সার দিতে হবে, আর কোনো মানে আছে? পরে কয় তাও কথা ঠিক না, আমি জিজ্ঞাসা করতেছিলাম একটা কারণে। তখন আমি বললাম যে কারণে জিজ্ঞাসা করতেছিলেন সেই কারণটাই বলেন। তখন সে আমারে বলতেছে যে দেখো, আমি এক বাপের এক ছেলে, আমার ভাই বোন নাই আগে পরে। দেখা যায় যে আমার আব্বা মাও অনেক ভালো, আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো, আমি ভালো একটা শিক্ষিত ছেলে, আমার মেধা ভালো, আমার রোল নাম্বার 1, অমুক সমক অনেক কিছু বলতেছে। বইলা পরে কইতাছে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার পছন্দ, তুমি কি আমার সাথে রিলেশন করবা? এক কথায় দুই কথায় অনেক কথাই বললো। বলার পরে বললাম যে আমি আসলে ভাইয়া এই কথাটা আমাকে না বলে অন্য কোথাও যায় চেষ্টা করেন, তাহলে হয়তো কাজে লাগতে পারে, কিন্তু আমি কখনো রিলেশনে জড়াবো না, রিলেশন করব না। আমার বাবা মার মান সম্মানটা আমি নষ্ট করতে চাই না, কিংবা মানে আমিও আমার সমাজের মানুষের চোখে খারাপ হয়ে থাকতে চাই না। কেননা দেখি তো এখনকার ইন্টারনেট যুগে মনে করেন যে সবই দেখা যায়, নেটে ঢুকলে কোন জায়গায় কি হইতেছে, কোন জায়গায় কেরা কি করতেছে সব কিছু দেখা যায়। আসলে এগুলা যখন আমি টিভিতে দেখি না, খবরে দেখি, তখন আমার মন মানসিকতাটা অনেকটাই মানে কঠিন করে ফেলি, যে আসলে আমার বাবা মার এই কষ্টগুলা, এই পরিশ্রমের টাকা দিয়ে আমাকে লেখাপড়া করতেছে, তারা এক বুক আশা নিয়ে, তাদের এক বুক আশা যদি আমি নিরাশা করে দিই, তাহলে আমার মতো সন্তান তাদের কাছে থাকার থেকে না থাকাই বেটার মনে করি আমি। যার কারণে আমি এগুলো করব না ভাইয়া, আপনি অন্য কোনো জায়গায় চেষ্টা করেন, ভালো হবে। তখন বলতেছে যে দেখো, যখন তোমার মাংস দিয়ে ভাত খাইতে ইচ্ছা করবে, তখন মাংস দিয়ে না খেয়ে যদি ভর্তা দিয়ে খাও, তোমার কি তৃপ্তিটা, মানে মাংস দিয়ে ভাত খাইয়ে যে তৃপ্তিটা পাবে, সেই তৃপ্তিটা কি ভর্তা দিয়ে ভাত খেয়ে পাবে? বললাম না। তখন সে আমাকে বলে তাহলে তুমি এটা বলো আমাকে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমার ভালো লাগছে, তোমাকে আমার ভালোবাসার মানুষ হিসাবে আমার সারা জীবন আমার পাশে রাখতে ইচ্ছা করতেছে, তাহলে তোমাকে যদি আমি না পাই, আরেকজনের কাছে যায় বইলা লাভ কি? আরেকজনের পাশে রাখাই বা লাভ কি? এক কথায় দুই কথায় 7 সমুদ্র অনেক রকমের কথাই হইল। হওয়ার পরে আমি তো কোনোভাবে রাজি না, সে তারপর থেকে আমার পিছনে লেগেই আছে, ঘুর 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 করতেই আছে। সে আমার পিছু ছাড়ে না, আমি কোন রাস্তা দিয়ে যাই সে রাস্তা দিয়ে সে যায় আমার পিছে পিছে। যে পর্যন্ত আমি বাড়িতে না ঢুকি সে এ পর্যন্ত আমার পিছে পিছে যায়। আবার আমি জুজেল তালবেদাল দেখা যায় একটা দোকানপাটে দাঁড়াই, সেও দাঁড়ায়, যে দোকানে আমি ঢুকি সেও ওই দোকানে ঢুকে। এই এমন সেমন করতে করতে এক পর্যায়ে মানে আমিও তার মায়ায় পড়ে গেলাম, কিন্তু সে মনে করেন যে আমাকে এতটা মায়া দেখাইছে আমাকে, আর এতটা আমার প্রতি পাগল ছিল সে, সেই পাগলামিটা, সেই পাগলটা আমার যে এত বড় সর্বনাশটা করবে আমি জানতাম না। তাও সে আমার কি ছিল জানেন? সে আমার সম্পর্কে চাচা ছিল। তো যাই হোক, কি করব, দুঃখের বিষয়, এরকম করে লেখাপড়া তারপরে করতেই আসি। সেও আমার সাথে কথা বলে, আমিও তার সাথে কথা বলি। কথা বলতে 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 দেখা যায় এক পর্যায়ে আমাদের
সম্পর্কের 3 বছর বয়স হয়েই গেল। 3 বছর পরে একদিন হঠাৎ করে কলেজ থেকে যখন আমি বাসায় ফিরব, এত পরিমাণ বাতাস ঝড় তুফান উঠছে যে বলার বাইরে, সেই পরিমাণ ঝড় তুফান। আসলে ওই দিন আসলে ওর সাথে আমার কোনো কথা হয় নাই, মানে আমরা তো টাকি টুকি ফোনে যোগাযোগ করি যতটুকুই হোক, ওই যোগাযোগটা ওই দিন আর হয় নাই। ওর সাথে আমার মন ভালো ছিল না, যার কারণে আমি ওর সাথে কথা বললাম। ও আমাকে ফোন দিছে, বাট আমি ফোনটা রিসিভ করিনি। তারপরে কলেজ থেকে যখন আমি ফিরবো, তখন কলেজ থেকে বের হয়েছি, কলেজের মাঠে আসছি, তখন প্রচুর তুফান ঝড়, সেই অবস্থা, মানে বাতাসে উড়ায় নিয়ে যাইতেছে এমন অবস্থা। পরনে ছিল আমার স্কুল ড্রেস সাদা, নেভি ব্লু কালারের সিলোয়ার ছিল, সিলোয়ার নেভি ব্লু সাদা, সাদাই আমার ড্রেস আপ ছিল, সাদা ড্রেস আপে ছিল। আসলে বুঝেন, সেই ঝড় বৃষ্টিতে ওই কলেজের আশেপাশে আমার এমন কোনো পরিচিত মানুষ নাই যে তার বাসায় যায় উঠবো, যে ঝড় বৃষ্টিটা থামলে তারপরে আমি বাড়ি ফিরে যাব, এরকম কোনো বাড়িই ছিল না। আর ওইখানে কোনো বাড়ি নেই, ঝাড় জঙ্গল ছিল চারপাশে, মাঝখান দিয়ে রাস্তাটা ছিল, গাছের বাগান টাগান, এটা ওটা বাজার। দেখা যায় যে এক পর্যায়ে ঝড়ের ভিতরে এখন আমি কোথায় যাব, কি করব, আমি নিজেও বুঝে সারতে পারতেছি না, বুঝছেন। পরে হঠাৎ করে একদিন, হঠাৎ করে সেই ঝড় বৃষ্টির ভিতরে বাড়ি ফেরার সময়, যখন আমার সেই চাচা, আমার চাচার সঙ্গে তো আমি রিলেশনে জড়াইছিলাম, মানে আমাদের রক্তের কিছু না, মানে দূর সম্পর্কে চাচা, সেই ভালোবাসার মানুষটা দেখি ওই দিনকে কলেজে না গিয়া সে মনে করেন যে বাসার সামনে আড্ডা দিতেছে বলতে কি, ওই ক্রাম খেলতেছে, ওদের বাসার সামনে ক্রাম খেলতেছে। ওদের বাড়ি পর্যন্ত আসলাম, আসার পরে ওদের বাড়ির সামনে একটা দোকান আছে, এই দোকানে ক্রাম খেলে সবাই, সব ছেলেরা, দেখি যে ও ক্রাম খেলতেছে। পরে ও আমাকে দেখে তো দৌড়ে গেছে আমার কাছে বৃষ্টির মধ্যে যায়, পরে মনে করেন বলতেছে, তুমি বৃষ্টি ভিতরে তোমার কাছে ছাতা নাই, হ্যান তেন মুখ সমুখ অনেক বকাবাজ্য করতেছে। আসলে আমার পরনে ছিল সাদা সিলোয়ার, সাদা জামা, বুঝতেই তো পারতেছেন, স্কুল ড্রেস পরনে ছিল, মানে একটু গায়ে পায়ে আমার মানে শরীর স্বাস্থ্য একটু হালকা মাঝের, মানে মিডিয়াম সাইজের মোটা ছিলাম। আর বুক টুক তো বুঝতেছেনি, অবিবাহিত মানুষ আমি, আমার বুকের গঠনটাও সেরকম, মানে ভিজা কাপড় একবারে শরীরে কামড়ায় নিছে শরীর দেয়, মানে আমার বুকটুক অন্যরকম টিকার অন্যরকম ভাবে দেখাচ্ছে, যে ও নিজেকে নিজে সামাল দিতে না পাইরে আমার ওই ওই অবস্থায়, ওই সাদা পোশাকে একটা সাদা শরীর, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমার ভিতরে কি কি আছে, কেমন দেখায়, কোন জায়গার জিনিসটা কেমন, কোন কালারের, স্পষ্ট ওই সাদা কাপড়ের ভিতরে দেখা যাচ্ছে। তো ও দেখে ওর মাথাটাকে মানে ঠিক রাখতে পারে না। ওই দিন আবার ওর মা বাবা গেছে ওর নানির বাড়িতে, টাকা ধারানোর জন্য না কিসের জন্য জানি, ওর মা বাবা নানির বাড়িতে গেছে। পরে ও আমাকে ওর বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে আমাকে গামছা দিল, গামছা দেওয়ার পরে শরীর মুছতে বললো, আমি শরীর মুছলাম, আমার ঘাড়ে কাঁধে থেকে স্কুল ব্যাগটা নিল, নিয়ে নামায় রাখলো। পরে আমাকে একটা চেয়ার আইনা দিল বারান্দায়, আমি ওইখানে বসলাম। এখন ভেজা কাপড়ে কতক্ষণ থাকবো। পরে ওর বোন আসছিল, ওর বোনের এক সেট কাপড় বের করে দেয় আমারে চেঞ্জ করার জন্য। তো আমি আবার ওর বোনের জামাটা পরে নেওয়ার পরে বসে থাকলাম ওইখানে, আশায় যে কখন বৃষ্টি ছাড়বে, কখন ঝড়টা কমবে, তখনই আমি বাড়ি চলে যাব। এই আশায় বসে থাকি, না কোনোভাবেই বৃষ্টি কমতেছে না, থামতেছেও না, ঝড় বাতাস, মানে কি করি এখন আমার মাথায় কাজ করতেছে না। এতক্ষণ বসে থাকবো, একটা লাগছে খিদা, মানে আর কোনো কিছু মাথায় কাজ করতেছে না, ভালো লাগতেছে না। তখন সে মানে আমার শরীর কাঁপতেছে সমানে, একটা বৃষ্টির পানি শরীরে পড়ছে না, তার মধ্যে বাতাস, আবার বৃষ্টিও পড়তেছে, সেরকম শিলও পড়তেছে, ঠান্ডা লাগছে। পরে ও দেখছে যে আমি কাঁপতেছি, আমার শরীরের লোমগুলা যা মানে দাঁড়ায় উঠতেছে, ঝাঁকি দিয়ে উঠতেছে। পরে এক পর্যায়ে ও আমাকে ওর রুমে নিয়ে গেল, নিয়ে ওদের বিছানায় আমার শুইতে বললো, একটা কম্বল দিল বের করে। পরে কম্বলটা গায়ে পেঁচায় আমি ওইখানে শুয়ে বললাম।
ও যে আমার স্কুল ড্রেস মানে ভেজা মানে শরীর ভেজা অবস্থায় আমাকে যে দেখছে, দেখে ওইটা মাথার সেন্সেও ধরে রাখছে। আমি একটু ঘুমের ভাব পাইছি, মানে একটু কম্বলটা পেঁচাইছি, একটু গরম গরম লাগছে, ঘুমায় গেছি। ঘুমানোর পরে ও আমাকে মানে কি বলবো, ও আমাকে একবার দুইবার ডাক দিছে, আমি শুনি নাই, আমার ঘুমটা প্রচুর আসছিল। পরে মনে করেন যে এক পর্যায়ে ও আমাকে আমার সঙ্গে শারীরিক সম্পর্কটা করেই ফেললো। আসলে আমি তো জানি, ও তো জানে যে ও আমার দূর সম্পর্কের হোক, রক্তের কিছু না হোক, ও আমার চাচা, ওর সঙ্গে আমার কোনোদিন বিয়ে হবে না, কিংবা আমরাও বিয়ে করতে পারবো না, এটা সমাজের মানুষ মেনে নিবে না। কিন্তু ওর ভিতরে যে চালাকি ছিল এটা আমি জানতাম না। ও ওই বৃষ্টির দিনে, ওই ঝড় তুফানের দিনটায় ও আমার সঙ্গে শারীরিক সম্পর্কটা করে ফেললো। আমিও বিপদে পড়ে ওর বাড়িতে গেলাম, ওই আমার সাথে শারীরিক সম্পর্কটা ওই চান্সে সেরে ফেললো। ও আমার সাথে শারীরিক সম্পর্কটা করলো। যাই হোক, মানে আমার লাইফের ফার্স্ট টাইম ওই দিন তার সাথে শারীরিক সম্পর্ক করছে, ভালোই লাগছে, খারাপ যে তা না, ভালো লাগছে, আমিও ছিলাম। দেখা যায় এক পর্যায়ে যখন ওর শারীরিক সম্পর্কটা শেষ হয়ে যায়, তখন ক্যারাম খেলা বাদ দিয়ে ছেলেরা সব ওরা ডাকার জন্য মানে ডাকতে আসছে ওর বাড়িতে। ওর রুমে আইসা দরজায় নক দিছে, নক দেওয়ার পরে দরজা খুলছে, আমাদের কাজটাও শেষ, ওরাও এসে ডাকা শুরু করে দিছে। দরজা খোলা অবস্থায় দেখে যে আমি বিছানায়, এরকম বিছানায় ভিজা, বিছানায় পড়ে মানে পড়ছে। এরকম দেখা পরে এক কথায় দুই কথায় সেই তো ছেলে পেলে ওর ফ্রেন্ড সার্কেল সবাই তো চিল্লাপাল্লা ডাকাডাকি অমুক সমক। আমার ঘরে মনে করেন বাইরে দিয়ে সিট কিনে দিয়ে রাখছে, ঘরে আটকায় রাখছে। আর ওরে তো বোকাবাজ্য করতেছে, এটা ওটা সেটা কইতাছে, হ্যান ত্যান। ওর মারে ফোন দিল, আমার বাবা মারে ডাইকে নিয়ে আসলো। আনার পরে এক পর্যায়ে দেখা যায় যে আমাদের দুইজনকে নিয়ে একবারে মনে করেন সমাজ জামাতে, একবারে এলাকার মধ্যে পাড়ার মধ্যে মনে করেন যে একবারে তুমাল উঠে গেল গা, ঝড় তুফান উঠে গেল গা। ঝড়ের কারণে যার বাড়িতে গেলাম, সেই মানে ঝড়ের থেকে বাঁচার জন্য তার বাড়িতে গেলাম, তার বাড়িতে বাঁচার লেগে যায় আরো তার থেকে ঝড় বেশি করে তুলে নিলাম জীবনে, বুঝছেন। বাস্তব কথা হইলো যে পরে মনে করেন যে ওর মা বাবা আসলো, আমার মা বাবা আসলো, গার্জেনরা আসার পরে মনে করেন এক কথায় দুই কথায় আমাদের দুজনের বিয়ে পড়িয়ে দিল। ওই জায়গায় মায় মাতাব্বারাও আসলো, আসার পরে আমাদের দুজনের বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে আমাদেরকে এলাকা ছাড়া করে দিল। পরে আমরা মনে করেন ঢাকা শহরে এসে চাকরি বাকরি নিয়ে একটা ছোটোখাটো রুম নিয়ে আমরা দুজনে সুন্দর মতো করে খাইতে শুরু করে দিলাম। তো আমার জীবনে কি হয়েছে আর কি করছি দেখেন। এরকম করে বৃষ্টি ভেজা মানে বৃষ্টি আসলে, ঝড় তুফান উঠলে কোনো সময় যারা সাদা পোশাক পরে থাকে না, বিবাহিত মেয়েদেরকে বলতেছি সবাই সতর্ক হয়ে থাকবেন, সবাই সাবধান থাকবেন। তখন কোনো ছেলের মানে বাড়িতে কোনো মহিলা মানুষ না থাকলে ওই ওই বাড়িতে আপনি থাকবেন না, আশ্রয় নেবেন না, নিজেকে বাঁচানোর জন্য যায়া আরো বিপদ টাইনে নেবেন। এরকম কোনো কাজ কেউ করবে না। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন।